বাঁধার আগে। জিসি, দেখি নরেন, তুই? আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। বাড়ির কোনো খবর পেলে? হ্যাঁ নরেন, আমি পেয়েছি এবং আমি দেখেওছি। পেয়েছো? থ্যাংক গড জিসি, বাঁচালে। বলরাম বাবুর বাড়িতে যে হারে ভক্তরা আসছেন। কিন্তু নরেন, একটা বাড়িও না আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমি গুরুকে বলেছি, আর একটা দিন সময় দাও নরেন, আমি ঠিক বাড়ি খুঁজে দেবো। আচ্ছা নরেন, আমার উপরে তোর ভরসা আছে তো? আচ্ছা জিসি, আচ্ছা। তাহলে হারাস না ভরসা, তুই নিশ্চিন্ত থাক, ঠিক আছে? আচ্ছা, ঠাকুর গঙ্গাপ্রসাদ কবরেজের বড়ি ঠিক মতো খাচ্ছেন তো? আমি যতক্ষণ থাকি নিজের হাতে খাইয়ে দিই, ঘড়ি ধরে সময় মেপে। বাহ বাহ, ঠিক আছে। তুই তাহলে এখন নরেন বলরাম বাবুর বাড়িতে ফিরে যা। কালকের মধ্যেই আশা করছি কেন না না, তুই নিশ্চিন্ত থাক, আমি কালকের মধ্যেই একটা বাড়ি খুঁজে দেবো। আমি আজ বাড়ি যাচ্ছি জিসি। ঠাকুরের কাছে কে আছেন? লাটু দাদা। ও, তাহলে ঠিক আছে। টাকাটা দিয়ে রাখছিস কেন? হ্যাঁ ठाकुर जी, बाहर से बादल हवा ऐसे ना फिर ठंडा लेके जावे। हाँ, वो बेता बाड़िए जावे। ছাদে 16 কলা আস্তে আস্তে পারে। मतलब লেটু লেটু রে, ওই আমাবস্যা কেটে গেলে দেখিস নি, হ্যাঁ, ওই আকাশে এক ফালি চাঁদ ওঠে। हाँ हाँ, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর শেষে কি হয়, হ্যাঁ দেখেছিস? इतना बड़ा चाँद, पूनम की चाँद। তখন আর কিচ্ছুটি গোপন থাকেনি, ঠাকাঠকি করে থাকেনি, তাই না? হ্যাঁ जी हाँ। লিটো, এই এর এই গানটিও না, হ্যাঁ, আস্তে আস্তে ওই চাঁদের 16 কলার দিকে এগোচ্ছে। যখন ওই চাঁদের মতো পুরো বেরিয়ে যাবে, তখন আর ওই কিছুতে ঢাকাটাকি করে রাখতে পারবি নি। इसके मतलब अपनी एकदम ভালো হয়ে যাবেন ঠাকুর জি। এর বাকি কাজও সারা হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। ठाकुर जी, अभी আপনি শুয়ে পড়েন। हाँ, हम है ना आपका लाटू। हाँ, हम ही আপনাকে বাতাস করবে। हाँ, বর্ণ পরিচয়ের প্রথম পাঠ নিচ্ছিস রে লেটু, সেবার বর্ণ পরিচয়। জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি। আজ মাসের কত তারিখ হলো গিন্নি? ভাদ্র মাসের মাঝামাঝি। তার মানে শ্রীক্ষেত্র থেকে হরিবল্লভ দাদার আসার সময় হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে আসবেন? উনি তো বলে গিয়েছেন কটক আদালতে একটা জটিল মামলা লড়ছেন, কলকাতায় ফিরতে সময় লাগবে। যত দেরি হয় ততই মঙ্গল আমার জন্যে আর আমার দেহধারী প্রভু জগন্নাথের জন্যে।
হঠাৎ করে যদি এসে পড়ে তাহলে কি করবে জানি না। বিরক্ত যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ঠাকুরের উপর বিরক্ত হবে সে বিরক্তি তো আমার সইবে না গিন্নি। উনি কি সত্যিই ঠাকুরকে দেখে বিরক্ত হবেন? তুমি কি সব ভুলে গিয়েছো গিন্নি? সেদিনকার কথা মনে নেই? মামা, কি যোগিন মা? আমি আর মামি একটু দক্ষিণেশ্বরে যাচ্ছি। কেন, আর দক্ষিণের ঈশ্বরের প্রতি মন টেনেছে বুঝি? বেশ, গাড়িটা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে এসো, কিন্তু পথ কিন্তু অনেকটা, দেরি করো না যেন। মানে আমি বলছি যেন রাত না হয়ে যায়। বেশিক্ষণ থাকবো না, যেতে আসতে যতটা সময় লাগবে। তা যাও, কিন্তু হাতে এই ঘটিতে কি? দেব দর্শনে যাব খালি হাতে, তাই মামিমা বললেন কিছু একটা নিয়ে যাই। দোকানের মিষ্টি সে তো পরের হাতে বানানো, ঘরেও কিছু মিষ্টি বানায়নি, তাই দুধ ঘন করে ফুটিয়ে নিয়ে যাচ্ছি। দেবতাকে সেবা দেব বলে। বেশ করেছো, ঠাকুর আমাদের দুধ খেতে খুব ভালোবাসে, ঘন দুধ ওনার খুব প্রিয়। শোনো, সেবা মানে ওটা ওখানে রেখে চলে এসো না, সামনে বসিয়ে ঠাকুরকে খাইয়ে তবে আসবে, সেটাই হলো সেবা। আমরা তাহলে আসি মামা। এসো এসো, সাবধানে এসো মা, সাবধানে। ঠাকুরের উপর যোগিনের খুব ভক্তি, নিজের প্রিয়জনের মতো নিজের ঘরের দুধ জাল দিয়ে ঠাকুরের সেবার জন্য নিয়ে যাচ্ছে। রাম এলো, ওই দুধ পাসনি বলে খালি হাতি চলে এলিরা? হ্যাঁ, তো না পেলে কি করবো বলো দেখিনি? তো গয়লার বাড়িতেও পাসনি? গয়লা বাড়িতে যখন তখন গেলেই কি দুধ পাওয়া যায় নাকি? গাই দুইবার তো একটা সময় আছে। ও, তা তুই সেখানে যাসনি সেটা বল। পাবনি বলেই তো যাইনি। কি জানিস তো, ওই কালীবাড়ির দুধ খেয়ে খেয়ে জিভের স্বাদটাই চলে গেছে। হ্যাঁ, জিভটা একেবারে ওই এক সের দুধের মধ্যে দুধ সেই জল থাকে। হ্যাঁ, ওই দুপুর থেকে ওই ঘন ঘন মোটা মোটা দেবো দেবো দুধ খাবো বলে কেমন হাঁকু পাকু করছে, হাঁকু পাকু করছে। তার থেকে তুমি বরং একটা কাজ করো খুব, তুমি বরং ভোগের পায়েস খাও, তাতে দুধও আছে তার সাথে। তুই ভাইপো না সত্তর? হ্যাঁ, দুধ খেতে চেয়েছি বলে কিনা পায়েস খেয়ে নাও। হ্যাঁ, দূর হয়ে যা, দূর হয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা, এর মুখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা, যা দূর। কথা কয়েছিল খুড়োর সাথে। ঠাকুর, ও, তোমরা এসো, জয় মা, জয় মা, জয় মা, এসো 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 এসো। কই গো, এসো এসো এসো, জয় মা, জয় মা, এসো 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 এসো। হ্যাঁ, ওই জানো তো, মনটা একেবারে বসে নাই। কেন ঠাকুর? মা দেশ থেকে ফেরেনি সেই জন্য? না গো না, ওই সাদা সাদা মোটা মোটা ধোবো ধোবো দুধ খাবার জন্য। কি জানো, ওই যত বয়স বাড়ছে তত নোলা বাড়ছে, কিছুতেই রসনারে লাগাম দিতে পারছি নি। এতে কি আছে গো মা, কি এনেছো এর জন্য? আপনাকে একটু দুধ সেবা দেব ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখি, যে খায় চিনি তারে যোগায় চিনতে মনি। জয় মা, জয় মা। দেখেছো কিরকম ওই মোটা মোটা ধুবো ধুবো। জাল দিয়ে এনেছি ঠাকুর। আমাদের সম্মুখে খাবেন আপনি? তা তোমরা এতটা পথ এছো, বাড়ির লোক যদি জানতে পারে রাগ করবে নি? হ্যাঁ, রাগ করবে নি? মামাকে বলে এসেছি, তিনি অনুমতি দিয়েছেন ঠাকুর। ও, অনুমতি দিয়েছে মানে গিয়ে বলরাম জানি, কিন্তু যে জানিনি সে যদি জানতে পারে যে তোমরা এখানে এসো তাহলে রাগ করবে নি? পাগল হয়ে গিয়েছো তুমি।
দক্ষিণেশ্বরের ওই পাগলটার পাল্লায় পড়ে তুমিও পাগল হয়ে গিয়েছো। আমাকে যা খুশি বলো দাদা, কিন্তু আমার আরাধ্য ঠাকুরকে কোনো কটু কথা বলো না। তোমার পাগলামি দেখে আমার মুখ থেকে কথা নয়, আগুন বেরোতে চাইছে, আগুন। নিজে তো সবকিছু জলাঞ্জলি দিয়েছ। আমি জমিদারি বাড়িয়ে কটকে আদালতে প্র্যাকটিস করে বাড়তি কিছু অর্থ বাড়িতে এনেছি, আর তুমি তুমি সেই সব কিছু ওই সাজা সাধুতার পায়ে উজাড় করে দিয়েছো। ঠাকুর কোনো সাধু নন দাদা, সাজা সাধু তো নন। তিনি একজন সহজ সরল প্রেমময় মানুষ, কখনো কারো কাছে এক পয়সা ধারেন না, কারো কাছে কিচ্ছু চান না। তিনি শুধু চান ভালোবাসা। সালিশি করো না, তার হয়ে আমার কাছে কোনো রকম সালিশি করো না। তোমার লজ্জা করে না? নিজে তো মাথা মুড়িয়েছ, আবার বাড়ির বউ মেয়েদের তার দোষ ধরতে বাধ্য করেছ। না দাদা, আমি কাউকে বাধ্য করছি না। করনি? আজ তোমার নিজের বউ, ভাগ্নে বউ, এদের তুমি যাওয়ার অনুমতি দাওনি? হ্যাঁ দিয়েছিলাম, ওনারা যেতে চেয়েছিলেন, আমি বারণ করিনি। কিন্তু দাদা, তুমি যদি একবার ওনার সঙ্গে দেখা করতে, একবার ওনার সঙ্গে কথা বলতে, তাহলে তোমার আর নয়, তাকে আমি দেখতেও চাই না। আমার সামনে ওই পণ্ডের নাম কোনোদিন উচ্চারণ করবে না। দাদা, এটাই আমার শেষ কথা আর ফাইনাল কথা। ধরে নিতে পারো এটাই আমার চূড়ান্ত জাজমেন্ট। ঠাকুরের সেবা করা তো দূরের কথা, তার নামও আমার সামনে উচ্চারণ করবে না। ঠাকুর, গিন্নি, আমার বহু পুণ্যের ফল। ঠাকুর আজ এই বোস বাড়িতে আসন নিয়েছেন, এটা প্রভু জগন্নাথেরই কৃপা। না হলে বাগবাজারে গঙ্গার ধারের যে বাড়িটা ওনারা ঠিক করেছিলেন, সেটা নেহাত মন্দ ছিল না। কিন্তু ঠাকুর সেখানে তার শ্রীচরণ রাখলেন না, এই অধম বলরামকে করুণা করবেন বলে। সে কথা আপনার ভাইকে বোঝাবেন কেমন করে? আমি জানি হঠাৎ করে সে যদি এসে পড়ে, তাহলে আমার কোনো কথাই শুনবে না। এমনিতেই হিসেব নেওয়ার সময় আমাকে বলেন আমি নাকি সাধু সন্ত আত্মীয় স্বজন ডেকে এনে এখানে ভূত ভোজন করাই। আপনারও তো এই সম্পত্তিতে সমান দাবি আছে। কিন্তু আমার সেবা কাজের কোনো মর্যাদাই ওনার কাছে নেই। খুব ভয় ভয় আছে গিন্নি, মনে বড় ভয়। যে কোনো সময় চলে এলে সকলকে কি অপমানটাই না করবেন। আমাকে আলাদা ডেকে করুক, আমি মাথা পেতে নেব, কিন্তু সবাইকে না না, এ আমি ভাবতেও পারছি না। ঠাকুরের আগমনে এ বাড়িতে সব সময় ভক্ত সমাবেশ হচ্ছে। তাতে বলরামের বাড়ি মন্দির হয়ে গেছে গিন্নি, বলরামের মন্দির। আর সেখানে এখন জীবন্ত জগন্নাথ বিরাজ করছেন। কিন্তু হরিবল্লভ দাদার জন্যে আমার সাধ্য নেই যে সকলের জন্য সেই মন্দিরের দুয়ার খুলে দিই। এখন মন্দিরের দেবতাকে রাখতে পারবো কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। গিরিশবাবু অবশ্য জানেন আমার দাদার স্বভাবের কথা। তিনি ঠাকুরের জন্য আলাদা বাড়ি খুঁজছেন। ঠাকুরকে আপনি যেতে দেবেন? যেতে তো দিতে চাই না গিন্নি, কিন্তু কি করব বলো, কি করতে পারি আমি? এই বিপদ ভঞ্জন মধুসূদন, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো প্রভু। আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। আমারও তাই মনে হয় রে রাখাল। বলরামের ভাই একটু রাগী প্রকৃতির মানুষ, সে ঠাকুরে একেবারেই পছন্দ করেনি। হঠাৎ করে এ বললে তিনি না জানি ঠাকুরে কিভাবে হেনস্থা করবেন। এদিকে তুই, নরেন, লাটু, রাম, গিরিশে, তোরা কেউ ঠাকুরের হেনস্থা সইতে পারবে না, বলরামও পারবে না রে বাপ। কিন্তু আমার ধীর বিশ্বাস
তিনি এলে পরে ওই একটা না একটা অশান্তি ঠিক ঘটবে। সেটা অনুমান করেই নরেন গিরিশবাবুকে একটা বাড়ি ঠিক করতে বলেছে মা। ঠাকুর এখন ভালো আছেন জেনে একটু মনে স্বস্তি পেলুম রে বাপ। কিন্তু তোদের কথা ভাবতে গেলে আমার বাড়ি চিনতে হয়, তোদের সেকেন্ডে বারবার যাতায়াত করতে হয়, না পাচ্ছিস ভালোভাবে ঘুমাতে, না পাচ্ছিস ভালোভাবে খাওয়া দাওয়া করতে। তোরা একসঙ্গে সেখানে ঠাকুরের কাছে থাকতেও পাচ্ছিস নি, আর ঠাকুর তোদের একসঙ্গে দেখতে না পেরে ভেতরে ভেতরে মানুষটা কুমড়োচ্ছেন। লাটু দাদা সব সময় ঠাকুরের সঙ্গে আছে মা। আমরা যতই লাটু দাদাকে দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। ঠাকুরের এত যত্ন, এত সেবা আমরা হলেও পারতাম না। ঠাকুরকে স্নান করতে নিয়ে যাওয়া, বাহ্যি করানো, সব কিছু লাটু দাদা করছে। মা যেমন তার সন্তানের যত্ন নেয়, ঠিক তেমনভাবেই লাটু দাদা ঠাকুরকে তার 2 হাতে করে রেখেছে। শুধু তাই নয়, পারলে ঠাকুরের পা রাখার জন্য লাটু দাদা নিজের বুকটাও পেতে দেয়। এটাই তো আমার ভয় রে বাপ। সেই কারণেই বলরামের ভাই যদি ঠাকুরে কিছু বলে আর লাটু যদি মাথা গরম করে কিছু করে বসে, তখন তুমি এত ভেবো না মা। গিরিশবাবু তার ভাই হরিবল্লভ বাবুর ব্যবহার ভালোভাবেই জানেন। তিনি খুব শিগগিরই একটা বাড়ির ব্যবস্থা করবেন। আমি এখন আসি মা। আয় বাপ। ঠাকুর, আপনি ওদের পথ দেখাবেন ঠাকুর, আপনি ওদের পথ দেখাবেন। মঠপতির নাম নিয়ে বেরিয়েছি, বল দানাকালি বাড়ি পেয়েছিস? পেয়েছি মানে একদম যেমনটি তুমি চেয়েছিলে ঠিক তেমন। না না, সেখানে আমি কিন্তু থাকবো না, থাকবেন ঠাকুর। এর আগে তুই তো এমন একখানা বাড়ির সন্ধান দিলি যে ঠাকুর সেখানে পাই রাখলেন না। এরপর যদি এমন হয়েছে তাহলে আমি কিন্তু তোর মুন্ডু কেটে ওই বাগবাজারের গ্যাস পোস্টে ঝুলিয়ে দেবো বলে দিলাম। এবারে হলপ করে বলতে পারি ঠাকুরের পছন্দ হবেই। কোথায় পেলি? এই তো সামনেই, শ্যামপুকুর স্ট্রিটে, এই মেট্রোপলিটন স্কুল থেকে একটুখানি। মুখে পান চিবোতে চিবোতে গেলে মুখের পান ফুরোবে না, তুমি বাড়ির সদরে পৌঁছে যাবে। 55 নম্বর গোকুল ভট্টাচার্যের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, বাকিগুলো বল। উত্তরমুখী বাড়ি, একতলায় আর দোতলায় 2-3টে করে ঘর আছে। বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গোকুলবাবু লোকও ভালো। না না, সে তো বুঝলাম, কিন্তু ঘরগুলো কেমন, হাওয়া বাতাস খেলে?